আমার আজকের পাঠ শিরোনাম হবে কেন্দ্রমুখী ত্বরণ এর মান ও দিক। তো ঠিক আছে, আসো এই বিষয়ে কিছু কথা বলি। প্রথমে একটা বিষয় হলো যে ত্বরণ কি। আমরা জানি সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। তাহলে একটা কথা বলা যায় যে সমবেগে চলমান বস্তুর ত্বরণ কত? 0, কারণ সময়ের সাথে তো তার বেগের কোনো পরিবর্তন হয় নাই। ঠিক আছে, ত্বরণ বলতে আমি কি বুঝবো? যে বেগের পরিবর্তনের হার। আর হার বলতে বুঝি যে সময়ের পার্সপেক্টিভ বা সময়ের পরিপ্রেক্ষিতে। তো ঠিক আছে, এখন একটা বিষয় হলো যে আমরা জানি কি বেগ একটা ভেক্টর রাশি। বেগ একটা ভেক্টর রাশি, আর ভেক্টর রাশির মান ও দিক দুটোই আছে। ভেক্টর রাশি শুধুমাত্র মানের পরিবর্তনেই পরিবর্তিত হয় না, বরং দিকের পরিবর্তনেও পরিবর্তিত হয়। ওকে, আমরা যখন দেখব যে একটা বস্তু বৃত্তাকার পথে একই দ্রুতিতে একই স্পিডে বা সমদ্রুততায় ঘুরছে, আমাদের কাছে মনে হবে আপাতভাবে যে বস্তুটা ত্বরণহীন, কিন্তু প্রকৃতপক্ষে তখনও তার মধ্যে একটা ত্বরণ আছে। কেন? কারণ ওই যে বস্তুটা ঘুরছে হয়তোবা তার ঘূর্ণনের মান সমান, কিন্তু প্রতিনিয়তই তো তার দিক পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, যেহেতু দিক পরিবর্তন হচ্ছে, ফলে আমরা ধরে নিতে পারি তার বেগের মানের উপর বেগ পরিবর্তন হচ্ছে। মান পরিবর্তন হচ্ছে না, বাট বেগ পরিবর্তিত হচ্ছে। কারণ বেগ দুটা বিষয়ের উপর ডিপেন্ড করে, মান ও দিক। যেহেতু দিক পরিবর্তন হচ্ছে, অথবা আমি ধরে নিতে পারবো কি বেগ পরিবর্তন হচ্ছে। কিসের সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। তাহলে এই যে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনকেই কিন্তু আমরা বলবো কি ত্বরণ। তো ঠিক আছে, এখন এই জিনিসটার নাম কি হলো? কেন্দ্রমুখী ত্বরণ। আসলে নামের মধ্যে লুকিয়ে আছে যে এর ত্বরণ এর দিকটা কোন দিকে হবে। কেন? কারণ বলাই হয়েছে কি কেন্দ্রমুখী ত্বরণ, তার মানে কেন্দ্রের দিকে এই ত্বরণ ক্রিয়াশীল। অর্থাৎ দিকের বিষয়টা আমি এখানে কি বলবো আর না আনলেও পারি, তারপরে আমি দেখাবো যে কেন সেটা কেন্দ্রমুখী। ঠিক আছে, যে কেন তাকে আমরা কেন্দ্রমুখী বলবো। এইসবের জন্য, এই প্রশ্নগুলোর জন্য আমি মনে করি এই প্রশ্নগুলোর আনসার পেতে হলে তোমরা অবশ্যই আমার সাথে থাকতে হবে এবং আমার বিষয়গুলো খুব মনোযোগ সহকারে দেখতে হবে। ঠিক আছে, আমি কিছু কথা লিখি এবং কিছু কথা বলি। আচ্ছা ঠিক আছে, কিছু কথা লিখে রাখে আরো কিছু কথা বলি। সাপোজ ধরো আমি একটা পাথরকে সুতা দিয়ে বাঁধলাম, বাঁধার পরে আমি পাথরটাকে এভাবে ঘুরানোর চেষ্টা করছি। পাথরটা কিন্তু ঘুরবে। সাপোজ আমি সমদ্রুতিতে ঘোরাচ্ছি। এই অবস্থায় কেউ এসে যদি আমার যে আমি যে সুতায় বেঁধে পাথরটাকে ঘোরাচ্ছি সেই সুতাটা কেটে দেয়, তাহলে কি হবে? পাথরটিকে আমার কাছে ফিরে আসবে? মাথার উপর ঘুরতে 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 কি সে আবার আমার মাথায় এসে পড়বে? না, কেটে দেওয়ার সাথে সাথেই যেখান থেকে কেটে দেওয়া হবে সেই দিক বরাবর সে সামনে এগিয়ে যাবে। ঠিক আছে না? হ্যাঁ, তাহলে আমি কি দেখলাম যে প্রত্যেকটা মুহূর্তে ওই পাথর বা ওই বস্তু বেগ তার বৃত্তপথের স্পর্শক বরাবর ক্রিয়া করে। কারণ আমরা জানি একটা বস্তু সেই দিকেই অগ্রসর হবে যেদিকে তার বেগ থাকবে, নাকি? একটা ট্রাকের বেগ আছে উত্তর দিকে, সে কি দক্ষিণ দিকে যাবে? কখনোই না। যেদিকে বেগ থাকবে সেদিকে সে যাবে। আমি কি দেখলাম যে যখন আমি বস্তুটাকে ঘোরাচ্ছি তখন প্রতিনিয়ত কিন্তু সে তার দিক পরিবর্তন করতেছে।
যে মুহূর্তে আমি সুতাটা কেটে দিলাম সেখানে সে এই দিক বরাবর সামনে চলে গেছে, অর্থাৎ বৃত্তের যে স্পর্শক ছিল সেই স্পর্শক বরাবর সে সামনে চলে গেছে। তাহলে আমি কি ধরে নিতে পারি যে কোনো মুহূর্তে একটা ঘূর্ণনশীল বস্তুর বেগ এর দিক, একটা ঘূর্ণনশীল বস্তুর বেগের দিক ওই বৃত্তের স্পর্শক বরাবর ক্রিয়া করে। তো ঠিক আছে, আমি এখান থেকে তাহলে একটা কথা দেখলাম, আমি কথাগুলো আবার লিখবো, আগে একটু বলে নিচ্ছি। আমি এখান থেকে দেখলাম যে বেগের দিক হয় স্পর্শক বরাবর, আবার আরেকটা বিষয় হলো কি ত্বরণ, কিন্তু ত্বরণের দিক হয় কেন্দ্রের মুখী, কেন্দ্রের দিকে। ঠিক আছে, আপনি সেই বিষয়গুলো এখন একটু দেখব। তো এটা দেখার জন্য আমি কিছু আমি কিছু লিখি, এদিক থেকে লিখতে হয়। ধরি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর। কি ধরলাম? ধরি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর। এই বৃত্তাকার পথে একটি বস্তু ভি সমদ্রুতিতে ঘূর্ণায়মান। ভি সমদ্রুতিতে একটা জিনিস খেয়াল করবা, আমি কিন্তু এখানে কি বলছি? দ্রুতি। এটা কিন্তু বলি না বেগে, সমবেগে না, সমদ্রুতিতে। কারণ দ্রুতি হলো স্কেলার রাশি, এটা শুধু তার মানের উপর নির্ভর করবে, দিকের উপর না। হ্যাঁ, সমদ্রুতিতে বলছে, আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে সে প্রতি একটা নির্দিষ্ট সময় পর পরেই ঘুরতেছে, মানে ঘুরে আসতেছে, অর্থাৎ তার পর্যায়কাল একই, পর্যায়কাল সমান। আর জিনিসটাকে আরো সহজভাবে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিতে পারি, যে আমি মনে করলাম একটা ফ্যানের সুইচ আমি অন করলাম, প্রথমে ফ্যানের পাখার স্পিড আস্তে আস্তে বাড়তে থাকবে এবং একটা নির্দিষ্ট সময় পর, সেটা 30 সেকেন্ড হতে পারে, 1 মিনিট হতে পারে, 2 মিনিট হতে পারে, পর পর ফ্যানের পাখাগুলোর স্পিড কিন্তু একটা কি বলবো স্থির মানে পৌঁছে, এরপর কিন্তু আর স্পিড বাড়ে না। তো সেই স্থির মানে অবস্থায় আমি মনে করছি যে ভি ওইটা সমদ্রুতি, অর্থাৎ স্থির হয়ে আছে। মনে করলাম যে প্রত্যেকবার একবার ঘুরে আসছে তার সময় লাগতেছে 1 সেকেন্ড, প্রতিবার ঘুরতেই তার সময় লাগতেছে কত? 1 সেকেন্ড। তার মানে এটা হচ্ছে ভি সমদ্রুতি। আচ্ছা, ঘূর্ণায়মান বস্তুটি ঘূর্ণায়মান থাকা অবস্থায় মনে করি কোনো এক সময় টিতে পি অবস্থানে এবং অতি অল্প ডিটি না, অতি অল্প ডেলটি সময় পর, ডেলটি সময় পর, অর্থাৎ টি প্লাস ডেলটি সময়ে কিউ বিন্দুতে অবস্থান করে, কিউ বিন্দুতে অবস্থান করে। ঠিক আছে, ওকে, বিষয়টাকে আমি এভাবে দেখাতে পারি। এটা হলো একটা বৃত্ত,
বৃত্তের সেন্টার হলো ও, ধরি ও কেন্দ্র, দ্যাট মিনস এটা কেন্দ্র হলো ও, বিশিষ্ট একটি বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর, দ্যাট মিনস এটা ব্যাসার্ধ কত আর, হ্যাঁ ব্যাসার্ধ আর। এই বৃত্তাকার পথে একটি বস্তু ভি সমদ্রুতিতে ঘুরছে, মনে করো একটা বস্তু এদিকে ঘুরতেছে, আর ব্যাগ হয়েছে কত ভি, সরি ব্যাগ না ধ্রুতি, ধ্রুতি হলো ভি। তারপর বস্তুটি ঘূর্ণায়মান থাকা অবস্থায়, মনে করি কোনো এক সময় টিতে পি অবস্থানে ছিল, মনে করলাম এখানে ছিল এটা হচ্ছে পি অবস্থান, পি অবস্থান ছিল টি সময়ে, এবং অতি অল্প ডেল টি সময় পর টি প্লাস ডেল টি সময়ে কিউ বিন্দুতে অবস্থান করে। আচ্ছা, পরবর্তীতে আমি মনে করলাম সে এসে পড়লো এই বিন্দুতে, এটা হলো কিউ বিন্দু। আচ্ছা, এখানে আসছে এটা সময় ছিল টি, আর এটা সময় ছিল কত টি প্লাস ডেল টি। মনে করি এতে কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন হয়, যদি এতে কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন হয়, ঠিক আছে। আচ্ছা, এই যে কেন্দ্রের থিটা কোণ উৎপন্ন হয়েছে, এখন আমরা জানি যে কোনো সময় পিতে বলো কিউতে বলো যে কোনো স্থানে ওই যে ঘূর্ণায়মান বস্তুর, হ্যাঁ ঘূর্ণায়মান বস্তুর দিক হবে তার স্পর্শক বরাবর, অর্থাৎ পি বিন্দুতে ওই বস্তুটা যে ঘুরতেছে তার দিকটা হবে এই দিক বরাবর, আর এইখানে তার দিক হবে কি এই দিক বরাবর, ঠিক আছে। এখন দেখো, আমি যদি পি কে সামনের দিকে আর কিউকে পিছনের দিকে বর্ধিত করি, হ্যাঁ তাহলে কিন্তু এখানে একটা কোণ হবে, এই কোণের মান হবে থিটা, এবং এই থিটা এবং এই থিটা কিন্তু একই জিনিস, মানে একই কোণ থিটা। ওকে, তাহলে এক কাজ করি, আমি এই থিটাটাকে একটু বাইরে নিয়ে যাই। আচ্ছা, আমি এটা আসতেছি, কি লিখতে পারবো এখন, ধরি, আচ্ছা বারবার ধরতেছি, তাহলে এটা অন্য কিছু লিখি। মনে করি পি বিন্দুতে বেগের মান v1 এবং কিউ বিন্দুতে বেগের মান v2। এবং উপরে লিখি এবং ওই এবং টি ও ডেল টি প্লাস ডেল টি সময় ব্যবধানে, অর্থাৎ আসলে আমি এটা বোঝানোর চেষ্টা করছি, এটা আসলে টি প্লাস ডেল টি হবে না, শুধু ডেল টি সময় ব্যবধানে। কেন? কারণ সে যখন পি বিন্দুতে ছিল তখন সময় ছিল টি, আর কিউ বিন্দুতে যখন আসলো তখন সময় হলো টি প্লাস ডেল টি। তাহলে এই দুই সময়ের মধ্যে ব্যবধান কত, পার্থক্য কত? পার্থক্য হলো ডেল টি। অথবা আমি বলছি কি ডেল টি সময় ব্যবধানে, ডেল টি সময় ব্যবধানে, হ্যাঁ বেগের পার্থক্য লিখি, বেগের পার্থক্য, সাপোজ আমি লিখলাম ডেল বি, বেগের পার্থক্য লিখলাম কি ডেল বি। ওকে, এটা যদি লিখি তারপরে আমি কি লিখতে পারবো, এই ডেল বি এর মান আমরা ত্রিভুজ সূত্র হতে পাই, ত্রিভুজ সূত্র হতে নির্ণয় করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এই যে ডেল বি এর মান, আমরা কোথা থেকে নির্ণয় করতে পারবো? আমরা ত্রিভুজ সূত্র থেকে নির্ণয় করতে পারবো। এখন ত্রিভুজ সূত্র বলতে কি, আমি দেখো এখানে এটার মান আমি বলছি v1, এটার মান কত v2,
দেখো B1 হয়েছে এদিকে যাচ্ছে, B2 হয়েছে এইদিকে যাচ্ছে। তা আমি যদি এটাকে একটা ত্রিভুজ কল্পনা করি, তাহলে আমি কিন্তু এখানে একটা রেখা দিলে এটা হয়ে যাবে কি একটা ত্রিভুজ হয়ে যাবে। আর এটা এই ক্ষেত্রে মানে এই লাইনটাই মূলত নির্দেশ করবে কি ডেল অফ ভি। হ্যাঁ, এটাই হবে ডেল বি। আমি সেজন্য এই বিষয়টাকে একটু বাইরে লিখি। আমি দেখো আরেকটা নতুন করে ত্রিভুজ আঁকি, হুবহু এই ত্রিভুজটা হবে। ওকে, এইটা ধরলাম, এটা ধরলাম এ, মনে করলাম যে এ বি হলো B1কে নির্দেশ করতেছে। দেখো এ বিটা এইদিকে না, আমি এটাকে এইদিকে দিলাম। আর এই এ সি সাপোজ B2কে নির্দেশ করতেছে, কতকে B2কে, কারণ B2র দিক হচ্ছে এইদিকে, এই যে B2কে এইদিকে দিচ্ছি। আবার একটা কথা মনে রাখবা যে আমি বলছি কি এরা সমদ্রুতিতে ঘুরতেছে। কিভাবে ঘুরতেছে? সমদ্রুতিতে ঘুরতেছে। তার মানে B1 এর মান যত, B2 এর মান কি তত, কারণ সবার মানে ভি, মান ভি, দিক ভিন্ন। তার মানে আমার এ বি এর দৈর্ঘ্য যতটুকু হবে, এ সি এর দৈর্ঘ্য তত হবে। কেন? কারণ মান সমান। ওকে, B1 B2, আর আমি এটাকে ধরবো কি তো ডেল বি, ডেল অফ বি। ঠিক আছে, তাহলে অবশ্যই এই কোণটা কত? কোণটা অবশ্যই থিটা কোণ। হ্যাঁ, এটার সাথে এটার হুবহু অনেক সামঞ্জস্য আছে, পুরোটাই সামঞ্জস্য। আচ্ছা, নির্ণয় করতে পারি। এখন এখান থেকে আমি কি নির্ণয় করতে পারি? এই ত্রিভুজ সূত্র থেকে আমরা কি দেখতেছি? এই ত্রিভুজ সূত্র থেকে আমরা দেখতেছি যে ডেল বি ডেল অফ ভি সমান, হ্যাঁ, ত্রিভুজ সূত্র থেকে আমরা দেখতেই পারতেছি যে B2 মাইনাস কত B1, ঠিক কিনা? কারণ আমরা জানি B1 প্লাস ডেল বি সমান হয়তো B2, তাহলে ডেল বি সমান কত হবে? B2 মাইনাস B1, B2 মাইনাস B1। ওকে, এই যদি হয়, এখন এখন আমরা কি করব? পি ও কিউ এটা একটা ত্রিভুজ, আমি এটাকে একটা ত্রিভুজ কল্পনা করতে পারি। হ্যাঁ, এখন পি ও কিউ ত্রিভুজ, এখন ত্রিভুজ পি ও কিউ এবং ত্রিভুজ এ বি সি, মানে যে এটা একটা ত্রিভুজ এবং এটা একটা ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ অবশ্যই সদৃশ, দুটি সদৃশ ত্রিভুজ। আবার সদৃশ ত্রিভুজ, আবার দেখো অনেকগুলো মিল আছে যে ওপি এবং কি ও কিউ, এই দুটো রেখা সমান। কেন? কারণ দুটোই তো ব্যাসার্ধ। এর মান যদি আর হয় তো এর মান কত? আর। আবার এখানে বলছি কি যে এ বি এবং এ সি এরাও দুটো সমান, কারণ প্রত্যেকের বেগের মান কিন্তু প্রত্যেক বেলায় সমান। তার মানে আমি দেখতেছি কি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটাও সমদ্বিবাহু ত্রিভুজ। আবার হ্যাঁ, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটাও সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কি বলতে পারি? ত্রিভুজ পি ও কিউ এবং ত্রিভুজ এ বি সি দুটি সদৃশ ত্রিভুজ এবং এদের কোণটাও কিন্তু থিটা। এরা উভয়ই সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এরা উভয় কেমন ত্রিভুজ? এরা উভয় কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, তাহলে এখন তারপরে আমরা কি করব? তাহলে এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারবো, দেখো আমরা লিখতে পারবো পি কিউ, সাপোজ এই যে এ পি কিউ বাই ও কিউ, বাই ও কিউ, হ্যাঁ ও কিউ। তাহলে দেখো আমি এখানে যেটা লিখছি পি কিউ, এখানে কিন্তু সেটা হচ্ছে বিসি, সেটা হবে বিসি। বিসি বাই কত লিখবো? এসি। আচ্ছা, আমি কি কথাটা বুঝতে পারছি সবাই? আমরা কি সবাই কি জিনিসটা বুঝতে পারছি? কেন? আমি আবার লিখি, তোমরা আবার দেখো যে এখানে এটা একটা বাহু, এটা একটা বাহু, দুইটা বাহু সমান, এখানে কিন্তু দুইটা বাহু সমান।
তাহলে অসমান বা তৃতীয় বাহু কোনটা? তৃতীয় বাহু কিন্তু এইটা, আর এখানে তৃতীয় বাহুটা এইটা। তা আমি তৃতীয় বাহুকে যে কোনো একটা বাহু দ্বারা ভাগ করবো, এখানে তো যে কোনো একটা ক্ষেত্রে ভাগ করবো। আমি সেজন্য নিচ্ছি ও কিউ, কারণ ও কিউ এর কিন্তু এখানে ভি টু এর নির্দেশ করে, আর এখানে ভি টু নির্দেশ করে কাকে? কে? এসি। সেজন্য আমি এই দুইটাকে নিছি এবং তৃতীয় বাহুটাকে নিছি। দেখো, সুতরাং আমরা কি লিখতে পারবো? আবার ইচ্ছা হলে ওইটাকে আগে লিখতে পারি, আমরা ওইখানে লিখতে পারবো কত? আচ্ছা, সাপোজ আমরা লিখলাম বিসি বাই এসসি সমান বিসি বাই এসসি। তাহলে এখানে কি লিখবো? পি কিউ বাই ও কিউ, পি কিউ বাই কত? ও কিউ। ওকে, এখন দেখি যে বিসি, বিসি সমান কত? ডেল বি, ডেল অফ ভি। আর এসি, এসি ইকুয়াল হলো সাপোজ ভি টু, নাকি? এসি ইকুয়াল টু ভি টু। ওকে, সমান এখানে একটু কত? পি কিউ, পি এবং কিউ। আচ্ছা, পি কিউ সমান কত? এখন আমি এখানে একটু কথা বলবো, পি কিউ সমান কত। আর নিচেরটাকে আমি আপাতত এটাকে আমি পি কিউ লিখলাম, নিচেরটা হলো কত? ও কিউ। ও কিউ সমান হচ্ছে আর। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, এইখানে তোমাকে একটু বুঝতে হবে, এই জায়গাটাই তোমাকে শুধু একটু মনোযোগ দিতে হবে। সেটা হলো পি কিউ। দেখো, সময়ের মান যদি আমি খুব কম ধরি, মানে টি এর মানটা যদি আমি খুবই অল্প ধরি, সরি ডেল টি, হ্যাঁ ডেলটি, ডেলটি এর সময়টা মানটা যদি আমি খুবই কম ধরি, তাহলে পি এর মান কিন্তু কিউ এর খুব কাছাকাছি থাকবে। পি এবং কিউ এর মান কি? খুব কাছাকাছি থাকবে। আর কাছাকাছি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমি যে এই রেখাটাকে মোটামুটি এই রেখার কাছে সমান ধরতে পারবো। কারণ তুমি চিন্তা করে দেখো, যদি এইখানে থাকতো, কথার কথা, যদি এইখানে থাকতো, তাহলে এইখান থেকে আমি যে এই রেখাটা টানতাম, এর মান আর এর মান কিন্তু খুব পার্থক্য একটা নাই। তার মানে আমি দেখতেছি কি, থিটার মান যত ক্ষুদ্র হবে, থিটার মান যত ক্ষুদ্র হবে, ততই পি কিউ, পি কিউ কিন্তু এখানে দুইটা মান আছে। যেমন এই পাঁচটা, এই যে পি কিউ, এটা একটা পি কিউ, আবার আমরা এটাকেও পি কিউ বলবো। দেখো, এটা হচ্ছে বৃত্তচাপ পি কিউ, আর এটা হচ্ছে যা পি কিউ। ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি? যে থিটার মান যদি খুব ক্ষুদ্র হতো, আর থিটার মান কার উপর নির্ভর করবে? ডেল টি এর উপর। অর্থাৎ ডেল টি এর মান যদি খুবই ক্ষুদ্র হয়, তাহলে থিটার মানও খুবই ক্ষুদ্র হবে। আর যদি খুবই ক্ষুদ্র হয়, মানে অনেক ক্ষুদ্র হয়, তাহলে সেক্ষেত্রে পি এর, সেক্ষেত্রে কিউ বিন্দুর অবস্থান অবশ্যই পি বিন্দুর খুব কাছে হবে। আর কিউ বিন্দুর অবস্থান যদি পি বিন্দুর খুব কাছে হয়, তবে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমি ওই বৃত্তচাপ পি কিউ এবং যা পি কিউ এর মান প্রায় একই ধরতে পারবো, প্রায় একই ধরে নিতে পারবো। ঠিক আছে? কারণ তোমরা দেখো, আমি আরেকটু করে একই দেখাই। সাপোজ এটা হলো আমার পি কিউ, হ্যাঁ, এই পি, এই কিউ। তাহলে এখানে দেখো, এটা হলো আমার বৃত্তচাপ, আর এটা হলো কি? যা পি কিউ, হ্যাঁ, এটা হলো থিটা। এখন এই থিটার মান, তাহলে দেখো এখানে এই রেখাটা এবং এই রেখাটার মধ্যে একটু হলে পার্থক্য আছে, ব্যবধান অবশ্য আছে। এখন যদি আমি থিটার মান আরো ক্ষুদ্র করতাম, এই যে পি কিউ, ওকে, এটা হলো থিটা, মনে করো ক্ষুদ্র করলাম, ও, তাহলে এইখানে দেখো পি কিউ যা এবং পি কিউ, সরি, পি কিউ বৃত্তচাপ এবং পি কিউ যা, এই রেখার মধ্যে কিন্তু ব্যবধান এর চেয়ে একটু কম। তা আমি যদি থিটার মান আরো ক্ষুদ্র করি, তাহলে ব্যবধান কি হবে? আরো কম হবে। হ্যাঁ, এখন যদি একদম থিটার মানকে আমি শূন্যের কাছাকাছি নিয়ে যাই, তাহলে ব্যবধানটাকে কিন্তু আমি একেবারে নেগলিজিবল ধরতে পারবো, তার মানে একই মান ধরতে পারবো। ঠিক আছে? তো এই যে থিটার মান কখন শূন্যের কাছাকাছি হবে? কারণ থিটা তো কার উপর ডিপেন্ড করতেছে? থিটা ডিপেন্ড করতেছে সময়ের উপর। সময়ের মান যত কমে যাবে, পি বিন্দুতে আছে, পি বিন্দু থেকে সময়ের ব্যবধান যত কম ধরবো, সে কিন্তু তত কাছাকাছি থাকবে। কারণ সময়ের ব্যবধানের সাথে সাথে কিন্তু সে দূরে সরে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আমি ডেল টি এর মান যদি খুবই ক্ষুদ্র ধরি, অর্থাৎ দ্যাট মিনস ডেল টি টেন্ডস টু জিরো, অর্থাৎ ডেল টি এর মান কার কাছাকাছি?
শূন্যের কাছাকাছি, জিরোর কাছাকাছি, সেই জন্য সেক্ষেত্রে থিটা টেন্ডস টু জিরো হবে, কারণ থিটার মান সেক্ষেত্রে কার কাছাকাছি যাবে, শূন্যের কাছাকাছি যাবে। আর এই ক্ষেত্রে যা পি কিউ এর মান আমরা বৃত্তচাপ পি কিউ এর সমান ধরতে পারবো, যা যা পি কিউ এর মান বৃত্তচাপ পি কিউ এর সমান হবে এই কন্ডিশনে গেলে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কিন্তু মান বের করতে হবে। আমি মূলত যেটার জন্য এত কথা বলতেছি সেটা হচ্ছে পি কিউ। আমি কিন্তু পি কিউটা নিয়ে বসে আছি। এখন দেখো, এই যে পি কিউ আছে, সেই পি কিউ আবার কি, এখান থেকে সে এখানে আসলো, এই সময় লাগলো কত, ডেল টি, ঠিক আছে। আবার বলছি যে সে কত দ্রুতিতে ঘুরতেছে, ভি দ্রুতিতে, তার মানে এইটুকু দূরত্ব হলো ভি ডেল টি, ভি ডেল টি মানে পি কিউ, ঠিক আছে। কারণ আমরা জানি যে একটা বস্তু যদি একই দ্রুতিতে থাকে তাহলে সে যে অতিক্রান্ত দূরত্ব সমান হবে দ্রুতি ইন্টু সময়। ওকে, এস ইকুয়াল টু ভিটি, এরকম একটা সূত্র আমাদের আছে, ঠিক না, সমবেগের ক্ষেত্রে। তা আমি বলছি কি যে বস্তুটা সমদ্রুতি দিয়ে ঘুরতেছে, তার মানে তার মান সবসময় একই থাকতেছে। তাহলে সে কতটুকু দূরত্ব গেল, দূরত্ব সমান হবে বেগ, এখানে বেগ ছিল কত ভি, আর সময় ছিল আমি কত বলছি, ডেল টি। ওকে, তাহলে আমি সেটা কি লিখতে পারি, পি কিউ সমান কত লিখতে পারবো, পি কিউ সমান লিখতে পারবো ভি ডেল টি। ওকে, আবার একটা বিষয় আছে যে এখানে আমি ভি টু লিখছি, এখানে আমি ডেল ভি লিখছি, আমি এগুলো এখন কিছু লিখবো না। আমি সাপোজ দিকের বিষয়টা এখন আমি আনবো না, আমি এখন শুধু মানের বিষয়টি নিব। আচ্ছা, যদি মান নেই তাহলে ভি ওয়ান সমান আমরা জানি কত, ভি টু, এগুলো সমান সবকটার সমান কত, ভি। কারণ বস্তুটা তো আসলে সমদ্রুতিতে ঘুরতেছিল এবং তার সব জায়গায় দ্রুতির মান কত ছিল, দ্রুতির মান ছিল ভি। এই মানগুলো এনে আমরা এখানে বসাবো, তাহলে কি পাচ্ছি, হুইসিন প্লাস ডেল বি, ভি টু এর মান হলো বি সমান পি কিউ। আমি এখানে দেখেছি যে পি কিউ এর মান কত হবে, পি কিউ ইকুয়াল টু হবে ডেল ভি ডেল টি, বি ডেল টি। ওকে, নিচে কত আছে আর, আমি এখানে আর রেখে দিলাম, হ্যাঁ আর রেখে দিলাম। তারপর আমি ভি কে যদি ডেল দেখো হুইসিন প্লাস ডেল ভি, আর ডেল টিটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, ডেল টি সমান ভিকে আমি ওইদিকে নিয়ে গেলাম, তাহলে ভি স্কোয়ার বাই আর। হ্যাঁ, এখন আমরা জানি কি, ডেল বি ডেল টি, এটাকে আমরা বলা হয় ত্বরণ। ডেল বি ডেল টিকে বলা হয় কি, ত্বরণ। অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনকে আমরা কি বলি, ত্বরণ। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে শেষ পর্যন্ত কি লিখতে পারতেছি, হুইসিন প্লাস এ ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর, এ ইকুয়াল টু কত, বি স্কোয়ার বাই আর, ঠিক আছে। তাহলে এইটা হলো আমার ত্বরণের, কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা, কেন্দ্রমুখী ত্বরণ। কারণ আমরা জানি ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে শেষ পর্যন্ত আমি কত পেলাম, এ ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর। ওকে, তো এখন এই কেন্দ্রের দিকটা, এই যে কেন্দ্রমুখী ত্বরণের দিক কোন দিকে সেটা আমি কিভাবে দেখাবো, যে ত্বরণের দিকটা কোন দিকে। হ্যাঁ, ত্বরণের দিক অবশ্যই কেন্দ্রমুখী। কেন কেন্দ্রমুখী, আমরা একটু তাহলে একটু এদিকে ফিরে আসি। দেখো বিষয়টা দেখো, ওকে, থিটার মান যত ক্ষুদ্র হচ্ছে, থিটার মান যত ক্ষুদ্র হচ্ছে, এখানে যদি বিষয়টাকে খেয়াল করতাম, সাপোজ এই কোণটাকে দিলাম ফাই, এই কোণটা ফাই। এখন সময় ব্যবধান যত কম হয়ে যাচ্ছে, সময়ের ব্যবধান যত কম হচ্ছে, থিটার মান তত কি হয়ে যাচ্ছে, থিটার মান কিন্তু ততই কমে যাচ্ছে। আর কমে যাওয়ার অর্থ কি হচ্ছে, কমে যাওয়ার অর্থ হচ্ছে যে এর দিকের সাথে এই দিকটা কি কত ডিগ্রি কোণ করে ফেলতেছে, 90 ডিগ্রি কোণ করে ফেলতেছে, ঠিক আছে। অর্থাৎ ফাইয়ের মান কত হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। কেন 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তোমরা দেখো এখানে যতটুকু আছে, যদি আরো কম হইতো থিটার মান,
হ্যাঁ, কারণ আমি তো এখানে কি বলতেছি, এই যে এইটা হচ্ছে আমার ব্যাগের পরিবর্তনের দিক, ডেল ডেল অফ বি। এখানে থিটার মান কম দিলাম, দেখো এখানে ফায়ার মান কিন্তু বেড়ে গেছে। তো থিটার মান কমতে কমতে যদি একবার শূন্যের কাছাকাছি এসে যায়, তাহলে সেক্ষেত্রে ফায়ার মান কত যাবে? সেক্ষেত্রে ফায়ার মান হয়ে যাবে 90 ডিগ্রি অলমোস্ট। ঠিক আছে, তাহলে আমি দেখতেছি কি ব্যাগ যেদিকে আছে, অর্থাৎ এই দিকটা কিন্তু আমার ব্যাগের দিক, এই দিকটা আমার কিসের দিক? ব্যাগের দিক। আর ব্যাগের দিকের সাথে ব্যাগের যে পরিবর্তনের দিক, ব্যাগের দিক এই দিকে, আর ব্যাগের পরিবর্তনের দিকের সাথে আমার ব্যাগের দিক হয়ে যাচ্ছে 90 ডিগ্রি কোণ। কত ডিগ্রি কোণ হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি। তার মানে কি আমরা জানি কি যে একটা বস্তু না, এখানে ব্যাগ কত, এখানে ব্যাগটা কোন দিকে? এখানে ব্যাগটা হলো মানে স্পর্শক বরাবর। তাহলে স্পর্শক বরাবর যদি ব্যাগ হয়, তাহলে ব্যাগের পরিবর্তনের দিকটা হচ্ছে কোন দিকে? এর সাথে 90 ডিগ্রি কোণে, মানে এই দিকে। তাহলে এই দিকটা তো অবশ্যই ভিতরের দিক। ঠিক আছে, সেজন্য বলা হয় যে কেন্দ্রমুখী ত্বরণের দিক হবে ওই স্পর্শক বরাবর যে ব্যাগ, সেই ব্যাগের দিকের সাথে 90 ডিগ্রি কোণে। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বিষয়টা কিছু হলে বোঝার চেষ্টা করেছো। আর এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে, তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। আমার মোবাইল নাম্বারটা দেওয়া ছিল। আচ্ছা ঠিক আছে, আমি পরে দিয়ে দিব। আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবা, আমার সাথে পার্সোনালি কথা বলতে পারো, কোনো সমস্যা নেই। আমি তোমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। তো এটা গেল একটা টপিকস। এর বাইরে আমাকে আরেকটু কাজ করতে হবে, সেটা হলো আমাকে কয়েকটা গাণিতিক সমস্যা দেখাতে হবে। আমি অল্প কথা বলে দু একটা গাণিতিক সমস্যা শেষ দিয়েই আমি এখান থেকে আজকের মতো শেষ করে দিব। ওকে, তাহলে কয়েকটা গাণিতিক সমস্যা দেখি। ও আচ্ছা ভাইয়া, আচ্ছা ওকে, গাণিতিক সমস্যা দেখার আগে আরেকটু কথা বলি। আমি জানি এফ ইকুয়াল টু কত? এফ ইকুয়াল টু এম এ। তাহলে সেক্ষেত্রে এম, আর এখানে এ সমান আমরা কত পাচ্ছি? বি স্কোয়ার বাই আর, বি স্কোয়ার বাই আর, এটা লিখতে পারি। আবার আমরা জানি কত? ভি ইকুয়াল টু ওমেগা আর, যেগুলো অন্য স্যারেরা দেখাইছিল অবশ্যই। তাহলে সেক্ষেত্রে কত লিখতে পারি? এম বি স্কোয়ার প্রথম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার নিচে হচ্ছে আর, ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, এটা ইকুয়াল টু এফ। ঠিক আছে, এটাও দেখাতে পারি আমরা। তো ঠিক আছে, এগুলো তোমরা দেখে নিবা, এগুলা তোমরা বিভিন্ন ধরনের রিলেশন তৈরি করে নিবা। ঠিক আছে, তোমার স্টুডেন্ট, আমি সিম্পল দেখে কয়েকটা ম্যাথ করব। আসলে ফিজিক্স যতটা না পড়ার বিষয়, তার চেয়ে বেশি বোঝার বিষয়। তুমি জিনিসটা বুঝে রাখার চেষ্টা করবা, তোমার জন্য এই জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, আমি প্রথম যে সমস্যাটা দেখব সেটা, সাপোজ এখানে একটা শিকার আছে। শিকার বলতে আমি মনে করলাম এখানে একটা হরিণ আছে। এখানে একটা কি আছে? একটা হরিণ আমি আঁকলাম না, ঠিক আছে। আর এখানে আছে একজন শিকারী, ঠিক আছে। এবং এদের মধ্যবর্তী দূরত্ব সাপোজ 32.94 মিটার মধ্যবর্তী দূরত্ব। তো শিকারী এই হরিণটাকে দেখে সাথে সাথে সে তার হাতে যে বর্ষা ছিল, সে বর্ষাটিকে 30 ডিগ্রি কোণে, অর্থাৎ এই ভূমির সাথে এখানে কত ডিগ্রি কোণ করছে? 30 ডিগ্রি কোণে, এবং 30 ms/1 বেগে নিক্ষেপ করে দিল, তা হরিণ এই দৃশ্যটা দেখে ফেলে। দেখে উনি যে সময় বর্ষা নিক্ষেপ করছে, ঠিক একই সময়ে হরিণ ওনার থেকে বিপরীত দিকে 10 ms/2 ত্বরণে যাত্রা শুরু করে দিল, ত্বরণে দৌড় দিল। ঠিক আছে, আমি সরণের জন্য ধরি যে এখানে জি এর মান 10 ms/2। এখন আমার প্রথম প্রশ্ন হলো ওকে, 1 নম্বর প্রশ্ন, বর্ষাটি সর্বোচ্চ
কত উচ্চতায় উঠবে? ঠিক আছে। আর আমার সেকেন্ড প্রশ্ন হলো এই বর্ষাটি কি আদৌ হরিণকে বিদ্ধ করতে পারবে? ওকে, বর্ষাটি কি হরিণকে বিদ্ধ মানে বৃদ্ধ না বলি যে আঘাত করতে পারবে কিনা? আঘাত করতে পারবে কি? গাণিতিক যুক্তি দেখাও। ওকে, ঠিক আছে। তাহলে আমার এখানে দুইটা সমস্যা আছে, আমি দুইটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। এটা একটা চলমান বিষয়, কারণ বর্ষা যাচ্ছে, হরিণও থেমে নেই, হরিণও চলে যাচ্ছে। এখন শেষ পর্যন্ত গিয়ে দেখবো যে হরিণ যতটুকু সামনে গেছে বর্ষাটাকে ঠিক ততটুকু সামনে গিয়ে পড়ছে কিনা। পড়লেই সে আঘাত করতে পারবে, আদারওয়াইজ আঘাত করতে পারবে না। ওকে, আবার এই যে ওকে ঢিল মারছে, মানে সেইভাবে যাচ্ছে, তাহলে এইখানে সর্বোচ্চ উচ্চতা কত? এইচ এর মান কত? এটা আমাদেরকে বের করতে হবে। তো ঠিক আছে, তোমরা সবাই জানো এগুলা। তারপর লিখছি যে আমিও জানি, দ্যাট মিনস আমরা জানি সর্বোচ্চ উচ্চতা h ইকুয়াল টু সর্বোচ্চ উচ্চতা h ইকুয়াল টু কত? ওকে, বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ওকে, বি নট কত ডিগ্রি করে মারছে, সরি কত বেগে মারছেন? 30 ms ইনভার্স 1, তারপরে বি নট স্কোয়ার মানে 30 স্কোয়ার সাইন কত ডিগ্রি কোণে মারছে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি উপরে কী হবে? স্কোয়ার, নিচে 2 ইন্টু জি এর মান কত? জি এর মান হচ্ছে, ওকে এখানে সরলীকরণের জন্য হচ্ছে 10। ওকে, আমরা জানি সাইন 30 ইকুয়াল টু হাফ, দ্যাট মিনস এটা কত? 900 ইন্টু হাফের উপর স্কোয়ার মানে কত? 1/4। আর নিচে কত হচ্ছে? নিচে হচ্ছে 20, 10 দুগুণে 20। আচ্ছা, আমি যদি একটু কেটে দিই এটা, দ্যাট মিনস, আচ্ছা আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, তোমরা করে নিবা। 90, 4 নিচে আসবে, 90 ডিভাইডেড বাই 4 দুগুণে 8 ইকুয়াল টু করলে হবে কত? 8 10 80, 11.25। হ্যাঁ, এরকমই হবে। অথবা যদি কোথাও ভুল থাকে তাহলে অবশ্যই তো তোমরা এইগুলা সাইন 30 ইকুয়াল টু হাফ, ঠিক আছে, বি নট স্কোয়ার সর্বোচ্চ উচ্চতায়, ঠিক আছে, মনে হচ্ছে এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার প্রথম প্রশ্নের আনসার আশা করি পেয়ে গেছি। আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, থাকলে কিন্তু আমি এগুলো করে দিতাম সুন্দর করে। তা আমি ক্যালকুলেটর ছাড়া যতটুকু পারি আমি ততটুকু হেল্প করব। ঠিক, বর্ষাটি হরিণকে আঘাত করতে পারবে কি? গাণিতিক যুক্তি দেখাও। ওকে, আমি সেই যুক্তিটা কিভাবে দেখাতে পারি? আমি প্রথমে দেখি যে বর্ষাটা আসলে কতটুকু দূর যাবে। তো আমরা এটা জানি যে একটা বর্ষা যতটুকু দূর যায়, বা আমি কোনো একটা কিছু ঢিল মারলাম, সেই ঢিলটা কতটুকু দূরে গিয়ে পড়বে, আমার অবস্থান থেকে সেই যে দূরত্ব, সেটুকু দূরত্বকে আমরা বলি কি? পাল্লা। পাল্লাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? আর দিয়ে। আর মানে কি? রেঞ্জ মানে পাল্লা। তো 2 নম্বর সমস্যার সমাধান, যে আমরা জানি বর্ষার পাল্লা আর ইকুয়াল টু হবে, বর্ষা পাল্লা হবে এরকম, বি নট স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ওকে, বি নট স্কোয়ার মানে কি? বি নট মানে হচ্ছে 30, তা 30 উপর স্কোয়ার ইন্টু সাইন থিটার মান হলো 30, তাহলে 2 থিটা ইকুয়াল টু কত? 30 ইন্টু 2 মানে 60। নিচে কত হবে? নিচে হবে জি মানে 10, যেহেতু হিসাবে সুবিধার্থে এখানে বড় দিয়েছে ওরা। এমনিতে আমরা জানি জি মানে হচ্ছে, জি এর মান 9.8, তবে এখানে লিখে দিয়েছে 10। ওকে, তাহলে এখান থেকে কত হচ্ছে?
sin 60 ইকুয়াল টু কত? sin 60 ইকুয়াল টু √3/2। ওকে, √3/2, তাহলে 2 নিচে আসলে হবে এটা কত? 20। ওকে, 900, মানে এরকম হচ্ছে 900 √3, নিচে হচ্ছে 10 × 2, এরকমই। এটা কেটে দিলাম, 45 √3 সমান কত হবে? আচ্ছা দেখি, এটা আমি সমান, যেহেতু ক্যালকুলেটার আমার কাছে এই মুহূর্তে নাই, আমি একজাক্ট বলতে পারতেছি না কত হবে, তবে আচ্ছা দেখি কত হয়। আমি এটা পরে ভ্যালু দিতেছি। আবার এখন একটা কথা হলো যে এটা ভ্যালু তো লাগবে। ওকে, 77.94 এরকম, 77.94 নাকি 79.94? আচ্ছা, যেটাই হোক, আমি মনে করলাম আপাতত 77.94, ঠিক আছে। এখন দেখব যে আসলে মানে বর্ষাটা 77.94 মিটার দূরে গিয়ে পড়ছে। এখন হরিণ ছিল কত? 32.94 মিটার দূরে। তো হরিণ তো বর্ষা ছিল না, আর বর্ষা যেত তার একটা সময় লাগছে, তো ওই সময় হরিণটা কতটুকু সামনে গেছে এটা দেখবো। তাহলে আমরা প্রথমে দেখবো যে বর্ষাটা ঠিক কত সময় হাওয়ায় ভেসেছিল, বা এটাকে বলে তার উড্ডয়ন কাল বা তার বিচরণ কাল। তা আমরা দেখবো বর্ষার বিচরণ কাল ইকুয়াল টু, আমরা জানি এটা 2v0 sin θ/g। ওকে, 2v0 এর মান কত? 30 sin 30 ডিগ্রি মানে হাফ বাই g মানে হচ্ছে 10। ওকে, কাটলে কত হবে? কাটলে হবে, এটা হাফ, তো এই হাফে 2 এ কাটা, এটা কাটা, দ্যাট মিনস 3 সেকেন্ড। ওকে, তাহলে বর্ষাটা কতক্ষণ বাতাসে ভেসেছিল? বর্ষাটা বাতাসে ভেসেছিল 3 সেকেন্ড। অর্থাৎ মারার পর থেকে মাটিতে পড়ার আগ পর্যন্ত এইটুকু সময় লাগছে তার 3 সেকেন্ড। আচ্ছা, তা আমি দেখবো কি এই 3 সেকেন্ডে হরিণটা কতটুকু সামনে গেল। এখন হরিণ কতটুকু সামনে যাবে সেটার যে সূত্র, সেটা হরিণ কিন্তু ত্বরণেই যাচ্ছে। তাই আমরা কি লিখতে পারি? আমরা সিম্পল একটা সূত্র জানি। আচ্ছা, লিখি যে ওই সময়ে হরিণটি যায় কতটুকু যায়? এস, সাপোজ লিখলাম এস ইকুয়াল টু v0t প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সূত্র থেকে আমি পাবো, যেহেতু আদি বেগ শূন্য, কারণ হরিণটা তো স্থির ছিল, তারপরে রওনা শুরু করলো, তখন v0 এর মান 0। ওকে, হাফ এ মানে হচ্ছে ত্বরণ, হরিণের ত্বরণ কত? 10, আর টি স্কোয়ার, টি মানে কতক্ষণ সময় পেয়েছে? 3 স্কোয়ার লিখে দিলাম। ওকে, কাটলে হচ্ছে 5 × 9, 5 নং কত মিটার? 45 মিটার। অর্থাৎ ওই 3 সেকেন্ড সময়ে হরিণ নিজে চলে গেছে আরো কত মিটার সামনে? 45 মিটার সামনে। সুতরাং শিকারি থেকে বা শিকারি হতে হরিণের 3 সেকেন্ড পরে বলি, অথবা হ্যাঁ, শিকারি হতে 3 সেকেন্ড পর হরিণের দূরত্ব, কত হবে? আগে ছিল কত মিটার? 32.94, আর এখন হলো কত? 45। যোগ করলে কত হবে? 77.94 মিটার। আচ্ছা, আমাদের কি মনে আছে যে বর্ষার পাল্লা কত ছিল? বর্ষার পাল্লা ছিল কিন্তু 77.94 মিটার। তার মানে কি 3 সেকেন্ড পরে হরিণ যতটুকু গেল, বর্ষাটাকে ঠিক ওই স্থানে গিয়ে পড়লো। তার মানে বর্ষাটা হরিণকে আঘাত করবে। যেহেতু কি লিখবো? যেহেতু বর্ষাটির পাল্লা, হ্যাঁ, পাল্লা হরিণটির দূরত্বের সমান,
সুতরাং বর্ষাটি হরিণকে আঘাত করবে, ঠিক আছে। আর তোমাদের জন্য আমি একটা ভারী কাজ দেই, আমার সময় বেশি হয়ে যাচ্ছে, নাহলে আমি এটাই করে দিতাম, এখানেই করে দিতাম। হ্যাঁ, তোমরা বাড়িতে কাজটা করবা, আর যদি না পারো তোমরা অবশ্যই আমাকে নক করবা, ঠিক আছে। দেখো বাড়ির কাজটা কি। ওকে, মনে করলাম এটা একটা ফুটবল খেলার মাঠ, এখানে গোলবার বা গোলপোস্ট আমরা যেটাকে বলি, এটা গোলপোস্ট থেকে একজন খেলোয়াড় সাপোজ 12 মিটার সামনে আছে। কতটুকু দূরে আছে? 12 মিটার দূরে। গোলপোস্ট থেকে একজন খেলোয়াড় সে 12 মিটার দূরে আছে। এখন এই গোলপোস্টের উচ্চতা সাপোজ 2.2 মিটার, ঠিক আছে। গোলপোস্টের উচ্চতা কত? 2.2 মিটার। হ্যাঁ, গোলপোস্টের উচ্চতা 2.2 মিটার। আর কিন্তু যে গোলকিপার সে গোলপোস্ট থেকে 1 মিটার সামনে আছে। কতটুকু সামনে আছে? 1 মিটার সামনে। এখন এই গোলকিপার আবার সর্বোচ্চ 2.2 মিটার পর্যন্ত আটকাতে পারে, এর বেশি তো আটকানোর দরকার নেই, কারণ গোলবারের উচ্চতা 2.2 মিটার, সেও আটকাতে পারে 2.2 মিটার। অর্থাৎ সে যদি এখানে দাঁড়িয়ে থাকতো তাহলে গোল হইতো না, এরকম আর কি বিষয়টা। সে সর্বোচ্চ 2.2 মিটার পর্যন্ত আটকাতে পারে, 1 মিটার সামনে আছে। এই দৃশ্য দেখে 12 মিটার দূর থেকে একজন প্লেয়ার একটা বলকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে, কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে 14 ms−1 বেগে মানে কিক করে লাথি দেয়, ঠিক আছে। লাথি দিয়ে দিছে। তো যেহেতু লাথি দিছে, এখন আমার প্রশ্ন হলো যে এই বলটা গোল হবে কিনা। ঠিক আছে, জি তো অ্যাজ ইউজুয়াল 9.8, ms/2 হয়েছে জি, ঠিক আছে না। এই মান দিয়ে তোমরা এই কাজটা বাসায় করবা, পরে আমাকে জানাবা।